হাইপারটেনশন আর একটা পেশেন্টের ডায়াবেটিক রেটিনোপ্যাথি কখন বেশি প্রোন? তো কি মনে হয় কখন হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথি? নেফ্রোপ্যাথি আনকন্ট্রোল, তাহলে পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল একটা পয়েন্ট। সেকেন্ড, পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল কি করে বুঝবো আমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, HbA1c-টা আমাকে দেখতে হবে। আর কি? এটা ফার্স্ট পয়েন্ট হলো। সেকেন্ড পয়েন্ট? না 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 না, আমি রিস্ক ফ্যাক্টর বলছি। একটা পয়েন্ট হলো তোরা বললি পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল। সেকেন্ড, আর কি কন্ডিশন হতে পারে যেটার জন্য ডায়াবেটিক রেটিনোপ্যাথি ভাবতে পারি? কত দিন ধরে আছে, ডিউরেশন অফ ডায়াবেটিস। জাস্ট এই স্ট্যাটিস্টিক্সটা দেখ এখানে। After 20 years of diabetes, nearly 99% of patients with type 1 diabetes mellitus and 60% with type 2 has some degree of diabetic retinopathy. বুঝতে পারছিস, মানে প্রায় সবারই হয়ে যাচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে। আচ্ছা ধর একটা পেশেন্ট আমাদের ওপিডিতে এলো একটা ডিমনেস অফ ভিশন নিয়ে, তার হয়তো রিফ্র্যাক্টিভ এরার আছে, রিফ্র্যাক্টিভ এরারটা কারেক্ট করে 6 এসে যাচ্ছে, তাহলে কি আমি স্ক্রিনিং করব? টাইপ 2ই আছে ধর, একটা 40 কি স্ক্রিনিং এর কি মানে গাইডলাইনটা কি? এনি মানে টাইপ 1 টাইপ 2 প্রেগন্যান্সি কি? টাইপ 2, টাইপ 1 এ করব না? স্ক্রিনিংটা কিভাবে করব, কখন করব? মানে পেশেন্টকে তো বলতে হবে যে আমি আপনাকে আবার দেখবো এতদিন পরে, কি বলবো? কোনো আইডিয়া? আসছি। একটা রিস্ক ফ্যাক্টর হচ্ছে ডিউরেশন, সেকেন্ড হচ্ছে এটাই পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল। যেটা স্ক্রিনিং এর ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এইটা। টাইপ 1 যদি থাকে তাহলে আমরা 3 থেকে 5 ইয়ার আফটার ডায়াগনোসিস, সাধারণত টাইপ 1 হয় কখন? 10 ইয়ার্স, 5 ইয়ার্স, 10 ইয়ার্স এরকম কিছু এজে, মানে একদম জুভেনাইল। তো ইয়ারলি চেক আপ করতে হবে, কিন্তু বলতে পারি যে হ্যাঁ 3 থেকে 5 বছর পরে করলেও হবে। টাইপ 2-তে কি করব? অ্যাট দ্য টাইম অফ ডায়াগনোসিস, ঠিক আছে? কখন করব? এভরি ইয়ার, ঠিক আছে? আর প্রেগনেন্সিতে prior to conception and early in the first trimester, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখতে হবে তিনটে কন্ডিশনে কখন কখন হচ্ছে। আরেকটা হচ্ছে পুয়ার গ্লাইসেমিক কন্ট্রোল, যেটা অলরেডি ইউ হ্যাভ ডিসকাস, দ্যাট HbA1c-টা আমাকে চেক করতে হবে। থার্ড হচ্ছে প্রেগনেন্সির সময় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার সময়, এটা কিন্তু ডায়াবেটিকের রিস্ক ফ্যাক্টর আমি বলছি না, ডায়াবেটিক রেটিনোপ্যাথির রিস্ক ফ্যাক্টর বলছি, ঠিক আছে? ফোর্থ পয়েন্ট হচ্ছে হাইপারটেনশনের আমার টার্গেট হচ্ছে 140/80 বিপি থাকতে হবে, ঠিক আছে? আর 5 হচ্ছে নেফ্রোপ্যাথি, ঠিক আছে? মানে কোনো পেশেন্টের ধর হাইপারটেনশন আছে, নেফ্রোপ্যাথি আছে, তারা হচ্ছে মোর প্রোন টু ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এগুলো যদি অলরেডি থাকে তাহলে কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি হওয়ার প্রবাবিলিটি অনেক বেড়ে যাবে। আরও কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেটা হচ্ছে হাইপারলিপিডিমিয়া, আফটার ক্যাটারাক্ট সার্জারি, ওবেসিটি, অ্যানিমিয়া, ঠিক আছে, স্মোকিং। হ্যাঁ, এবার এগুলো তো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। এবার কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো দেখা গেছে যে ডায়াবেটিককে কিছুটা প্রোটেকশন দেয়, যেমন হচ্ছে হাই মায়োপিয়া যাদের থাকে, ঠিক আছে, কোরোইডাল ডিজেনারেশন। আর যখন এক্সটেন্সিভ আমরা লেজার করে দিই এই প্যান, তখনও কিন্তু কিছুটা প্রোটেকশন দেয়। কিভাবে দেয়? ব্যাপারটা হচ্ছে মায়োপিয়াতে যেভাবে আমরা ডায়াবেটিক প্যান ফটোকোয়াগুলেশন করি, ঠিক সেম এখানে আমরা মেটাবলিক নিডসটাই কমে যায় রেটিনাতে, সেই জন্য এই ফ্যাক্টরগুলোতে হয়। প্যাথোজেনেসিস কি যেটা বলছিল মাইক্রোভাস্কুলার চেঞ্জ, সেটা তো একটা পয়েন্ট হলো। কি কি মাইক্রোভাস্কুলার চেঞ্জ? এই চারটে। একটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং, এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ, আরবিসি চেঞ্জেস আর প্লেটলেট স্টিফনেস। তার মধ্যে হচ্ছে বেসমেন্ট মেমব্রেন থিকেনিং আর এন্ডোথেলিয়াল সেল ড্যামেজ হলে লিকেজ হবে, লস অফ পেরিসাইট হবে, দিয়ে হেমারেজ হবে, ঠিক আছে? অনেক হেমারেজ হয়, ডট অ্যান্ড ব্লট হেমারেজ, নার্ভ ফাইবার লেয়ারে হেমারেজ হয়, যেটা ফ্লেম শেপেড হেমারেজ বলি আমরা, ঠিক আছে? ডট অ্যান্ড ব্লটটা ডটের মতো লাগে, ওই জন্য আমরা ডট অ্যান্ড ব্লট মানে সার্কুলার লাগে। আর যেটা নার্ভ ফাইবার লেয়ারে হয় সেটা একটা স্ট্রিক্স টাইপের হয়, সেটাকে আমরা বলি ফ্লেম শেপেড হেমারেজ, ঠিক আছে? কেন হয় এটা তোরা অলরেডি জানিস। একটা হচ্ছে সরবেটাল অ্যাকুমুলেশনের জন্য, কিছু ফ্রি অক্সিডেটিভ রেডিক্যাল অক্সিডেটিভ স্ট্রেসের জন্য, এজিইর জন্য, আর প্রোটিন কাইনেজ সি আর ডাইঅ্যাসেল ডিসঅর্ডারের জন্য, ঠিক আছে? এবার হচ্ছে এই একটা ব্লাড ব্রেন যেমন বেরিয়ার থাকে, তেমনি ব্লাড রেটিনাল বেরিয়ার থাকে। এটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এটা জিজ্ঞেস করবে যে কোনটা কি। ইনারটা কে করে? ইনারটা করে রেটিনাল ক্যাপিলারি বা এন্ডোথেলিয়াল সেল থেকে, আর আউটারটা একটা টাইট জাংশনের কম্প্রেশন থাকে, যেটা আরপি সেলের মধ্যে থাকে, রেটিনাল পিগমেন্ট
ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই জায়গাটাতে যদি কোনো প্যাথোজেনেসিস হয় আমরা এক্সুডেটস দেখতে পাই, ঠিক আছে। আর নিওভাস্কুলারাইজেশন কখন দেখতে পাবো? যখন হাইপোক্সিয়ার জন্য হবে, ঠিক আছে, যখন নন পারফিউশন হবে যার জন্য হাইপোক্সিয়া হলে কেন হবে? হাইপোক্সিয়া হলে স্টিমুলেট হবে, অ্যাঞ্জিওজেনিক ফ্যাক্টরগুলো স্টিমুলেট হবে, ভিজিএ, পিডিজিএ, গ্রোথ হরমোন। পরে দেখতে পারবি আমরা যখন ডায়াবেটিক রেটিনোপ্যাথি ইডিমা হচ্ছে তখন আমরা অ্যান্টি ভিজিএফ ইনজেকশন দিচ্ছি, র্যানিভিজম, এই জাস্ট এটাকে উল্টো করার জন্য, ঠিক আছে, আর কিছু না। এটা হচ্ছে মেন প্যাথোজেনেসিসটা। একটা মাইক্রোভাস্কুলার অপারেশন হচ্ছে, দেন দের ইজ ইসচেমিয়া, একটা ভিজিএফ ইনক্রিজ করছে সেই জন্য নিওভাস্কুলেশন হচ্ছে। আরেকটা হয় ইসচেমিয়া থেকে ইনফেকশন হয়, যেটা একটু আগে বললাম ব্রেকডাউন হচ্ছে, দিয়ে এক্সুডেট বা কটনোজ স্পট হচ্ছে। এই নিওভাস্কুলেশন হওয়ার আগে অবধি, মানে এই স্টেপ অবধি পেশেন্টের কিন্তু পলিফারেটিভ স্টেজে যায়নি, নন পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ঠিক আছে। যেই পেশেন্টের নিওভাস্কুলেশন হয়ে গেল দেন উই কল এটা পিডিআর হয়ে গেল, পলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। পিডিআরেরও অ্যাডভান্স যেটা হচ্ছে সেটাকে আমরা বলি অ্যাডভান্স আই ডিজিজ, যখন ভিট্রিয়াস হেমারেজ হয়ে যায়, ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে যায়, ঠিক আছে, যেটা হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্র্যান্ড, নিওভাস্কুলার গ্লকোমা, সেগুলোকে আমরা বলি অ্যাডভান্স আই ডিজিজ, ঠিক আছে। এইটা হচ্ছে ক্লাসিফিকেশন। কখন কি বলবো, মাইল্ড বলবো কখন, মডারেট, সিভিয়ার অ্যান্ড ভেরি সিভিয়ার। ক্লাসিফিকেশনটা দেখে টাফ লাগছে কিন্তু অতটা টাফ নয়, ঠিক আছে। জাস্ট মনে রাখবি মাইল্ড কি, যদি কোনো একটা মাইক্রোএরেজিম দেখতে পাই বা হেমারেজ দেখতে পাই বা কটনাল স্পট বা এক্সুডেট একটাও যদি দেখতে পাই দেন উই কলড ইট মাইল্ড। মডারেটটা আসছি আমি, আগে সিভিয়ারটাতে আসছি। সিভিয়ারটা কি? সিভিয়ারটা হচ্ছে 4-to-1 রুল, এটা মনে রাখিস খালি। 4 হচ্ছে 4টে কোয়াড্রেন্টেই হেমারেজ আছে, ঠিক আছে, মানে 4টে তো কোয়াড্রেন্ট, নেজাল, টেম্পোরাল, নেজাল, টেম্পোরাল, ঠিক আছে, মানে নেজালের সুপিরিয়র ইনফিরিয়র আর টেম্পোরালের সুপিরিয়র ইনফিরিয়র, 4টে কোয়াড্রেন্ট। 4টে কোয়াড্রেন্টে কিছু কিছু হেমারেজ আছে, গ্রেটার দেন ইকুয়াল টু 20 অলমোস্ট, যদি টোটাল কাউন্ট করি। তাহলে এটা হচ্ছে একটা। সেকেন্ড হচ্ছে কোনো ভেনাস ব্লিডিং আছে অন্তত 2টো কোয়াড্রেন্টে, গ্রেটার দেন ইকুয়াল টু 2 কোয়াড্রেন্ট, ঠিক আছে, আর একটা আইআরএমএ, ঠিক আছে। এই তিনটেই যদি থাকে, এই তিনটের মধ্যে যদি একটাও থাকে, মানে একটা ক্রাইটেরিয়া ফুলফিল হয়, দেন উই কল ইট সিভিয়ার এনপিডিআর। এবারে এটার থেকে কম কিন্তু এটার থেকে বেশি, তাহলে হয়ে যাচ্ছে মডারেট। জাস্ট দেখ, রেটিনাল হেমারেজ 1 থেকে 3টে কোয়াড্রেন্টে, ভেনাস ব্লিডিং হবে একটা কোয়াড্রেন্টে, আর কটনাল স্পট, এটাই হচ্ছে গ্রেডিং। এবার এই গ্রেডিংটা করার ইম্পর্টেন্স কি? একটু আগে স্ক্রিনিং এর ক্রাইটেরিয়াতে কি বলছিলাম, যদি কোনো রেটিনোপ্যাথি না থাকে তাহলে আমরা ইয়ারলি পেশেন্টকে বলবো আমরা 1 বছর অন্তর অন্তর আপনি রেটিনাটা দেখিয়ে নেবেন। কিন্তু ধর আজকে একটা পেশেন্টের মাইল্ড হয়েছে, আমি জাস্ট একটা মাইক্রোনিজম কি একটা রেটিনাল হেমারেজ পেয়েছি, তখন আমি পেশেন্টকে বলবো আপনি এভরি 6-9 মান্থে একবার দেখিয়ে যাবেন। কোনো পেশেন্টের মডারেট হয়েছে তাকে বলবো, কিন্তু মডারেট হয়েছে কিন্তু পেশেন্টের ভিশন রিস্টোর আছে, ঠিক আছে, পেশেন্টের ভিশন দেখতে পাচ্ছে, তাহলে আমরা, বা ইডিমা হয়নি, ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা কোনো হয়নি, দেন পেশেন্টকে বলবো আপনি ঠিক আছে 6 মান্থে একটা ফলো আপে থাকবেন। সিভিয়ার হলে একইভাবে 4 মান্থ, আর ভেরি সিভিয়ার হলে 2 মান্থ, ঠিক আছে, 2, 4, 6, 12 এরকম, ঠিক আছে, উল্টো দিক থেকে গেলে। এবার যেটা বলছিলাম পিডিআর কখন বলবো, যদি একটাও নিওভাস্কুলেশন পাই। নিওভাস্কুলেশন কোথায় কোথায় দেখবো? নিওভাস্কুলেশন ওভার দ্য ডিস্ক, আরেকটা হচ্ছে এনভিই, নিওভাস্কুলেশন এলসওয়্যার। ডিস্ক ছাড়া যেখানেই নিওভাস্কুলেশন দেখবো দ্যাট ইজ উই কল নিওভাস্কুলেশন এলসওয়্যার, ঠিক আছে। এটা ওরা ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটা তোদের অতটা জানার দরকার নেই, তাও মনে রাখলে ভালো, ঠিক আছে। মাইল্ড টু মডারেট, হাই রিস্ক। হাই রিস্কটা হচ্ছে গ্রেটার দেন 1/3 অফ ডিস্ক এরিয়া যদি হয় ডিস্কে, আর এলসওয়্যারে যদি হাফ দেন ডিস্ক এরিয়া। ডিস্ক এরিয়া মানে কি? অপটিক ডিস্কে যতটা এরিয়া সেটাকে আমরা ডিস্ক এরিয়া বলি, ঠিক আছে। অতটা এরিয়া জুড়ে যদি আমাদের নিওভাস্কুলেশন হয় তাহলে আমরা হাই রিস্ক বলবো। ওর থেকে বেশি, গ্রেটার দেন 1/3 অফ ডিস্ক এরিয়া বলছে, ঠিক আছে, মানে ওর 3 ভাগের 1 ভাগের থেকে বেশি, ঠিক আছে, এরকম বলতে চাইছি। আর যেটা আমি একটু আগে বলছিলাম অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ, এইখানেই একমাত্র আমরা সার্জারিক্যাল ইন্টারভেনশনের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে পার্স প্লেনা ভিট্রেক্টমি, ঠিক আছে। কি কি কন্ডিশন হতে পারে? ট্র্যাকশনাল রেটিনাল ডিট্যাচমেন্ট হতে পারে, ভিট্রিয়াস হেমারেজ হতে পারে, ঠিক আছে, রেটিনোস্কাইসিস হতে পারে, অ্যান্ড রুবিওসিস আইরিস। আর এইগুলোতে কি করব? যখন দেখ এগুলোতে এখন অবধি আমরা কিছু করিনি, কিন্তু মডারেট এনপিডিআর, সিভিয়ার, এগুলোতে আমরা এখন অবধি পেশেন্টকে জাস্ট ফলো আপ করছি স্ক্রিনিংয়ে। কিন্তু ধর মডারেট এনপিডিআর উইথ ডায়াবেটিক ম্যাকুলার এডিমা হয়ে গেছে, দেন উই ইন্টারভেন। মডারেট মানে করবো না তা নয়, আমি বলছি মডারেট এনপিডিআর উইদাউট কোনো সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা আমি কিছু করবো না, জাস্ট ফলো আপে থাকবো। করবো না মানে হ্যাঁ অবশ্যই পুরো গ্লাইসেমিক কন্ট্রোল থাকলে পেশেন্টকে রেফার করতে হবে এন্ডোক্রিনোলজিস্টের কাছে, যাতে সুগারটা কন্ট্রোল হয়, সেগুলো করবো, কিন্তু প্রপারলি আমরা আইতে সেরকম কিছু করবো না।
আর এইগুলোতে যদি এখন হয় কিছু, যদি নিওভাস্কুলেশন অলরেডি হয়ে যায়, দেন উই গো ফর লেজার ফটোকোয়াগুলেশন আর অ্যান্টি ভিএজিএফ ট্রায়ানসিনোন, ঠিক আছে, এগুলো আমরা করতে পারি। এখন কি সিমটম নিয়ে বলবে পেশেন্ট, কি সিমটম নিয়ে আসবে? নাও হতে পারে, একটা পেশেন্ট ধর 6/6 দেখছে, কিন্তু প্রথম কথা কোনো সিমটম নাও থাকতে পারে, কিন্তু ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে, খুব কমন, এটা না হওয়ার কিছু নয়, ওই জন্যই তো ইয়ারলি চেক আপ করছি, নাহলে ইয়ারলি চেক আপ করার কি সিগনিফিকেন্স আছে, কোনো সিমটম নাও থাকতে পারে। সেকেন্ড হচ্ছে অনেক পেশেন্ট বলে ফ্লোটার্স অ্যান্ড ফ্ল্যাশেস, এটা খুব কমন সিমটম। ডিমিনেশন অফ ভিশন হচ্ছে মানে তো ডায়াবেটিক মানে ম্যাকুলাতে কিছু হয়েছে, ম্যাকুলাতে না হলে তো ভিশন ডিমিনিশ নাও হতে পারে না। তাহলে ব্লাড ভিশন, ফ্লোটার্স অ্যান্ড ফ্ল্যাশেস, ফ্ল্যাকচুয়েটিং ভিশন, ডিস্টর্টেড ভিশন, ডিস্টর্টেড কেন, যখন ইডিমা হবে না তখন একটা ইনডিউসড অ্যাস্টিগম্যাটিজমের মতো হবে, ঠিক আছে, তখন প্লাস পাওয়ারটা বেশি আসবে, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল ভিশন, এটা অনেকটা যারা ডায়াবেটিক রেটিনোপ্যাথি আছে এইরকম ফ্লোটার্সের মতো ব্ল্যাক ব্ল্যাক দেখতে পাবে, ঠিক আছে। এবার হচ্ছে এইগুলো হচ্ছে সাইন। মাইক্রো অ্যানিউরিজম, মাইক্রো অ্যানিউরিজমটা কি, একটা ডাইলেটেশন হবে ক্যাপিলারি ওয়ালে। নর্মালি এটা সাইজ হচ্ছে 20 থেকে 100 মাইক্রন, কিন্তু 20টা আমরা দেখতে পাই না, আমরা খালি চোখে দেখতে পাবো না। তো কেন দেখতে পাই না, কেন এই অপথ্যালমোস্কোপ দিয়ে যেটা আমরা দেখি সেটা 30-এর ওপর না হলে আমরা সেটা ভিজুয়ালাইজই করতে পারবো না। তাহলে কি দেখা যাবে না? হ্যাঁ দেখা যাবে, সেটা তাহলে আমাদেরকে ফান্ডাস ফ্লুorescent অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে, তাহলে আমরা পিক করতে পারবো, নাহলে কিন্তু এটা মিস হয়ে যেতে পারে, ঠিক আছে। আর রেটিনাল হেমারেজ, এগুলো হচ্ছে হেমারেজ, দেখতে পাচ্ছি এগুলো এক্সুডেট, সাদাগুলো নয়, রেড রেড গুলো, এগুলো হচ্ছে ডট অ্যান্ড ব্লট ফ্রেম শেপেড হেমারেজ, ঠিক আছে, এটা হচ্ছে এক্সুডেট, ঠিক আছে। এটা ডিস্ক, এটা হচ্ছে, এগুলো বুঝতে পারছিস তো রেটিনাটা, এটা কোন দিকে আই বলতো, এটা কোন আয়ের পিকচার, এত চিন্তা করতে হচ্ছে কেন, যেদিকে আছে সেই দিকে, হ্যাঁ। আর এটা হচ্ছে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা, ডায়াবেটিক ম্যাকুলার সিএসএমই থাকলে তখন আমি ইনজেকশন দেব, ঠিক আছে। কখন দেব, এটা হচ্ছে রেটিনাল থিকেনিং উইদিন 500 মাইক্রন সেন্টার অফ ম্যাকুলা, এত তোকে জানতে হবে না, কেন জাস্ট তোকে এই ফুল ফর্মটা জানবি। তোরা যেটা করিস সিএসএমই আর সিএমই কে এক করে দিস। সিএমই হচ্ছে ক্যাটারাক্ট সার্জারির পর যে এডিমাটা হয়, দেখবি একটা কমপ্লিকেশন আছে, ডিলেড কমপ্লিকেশন মধ্যে ইরিজিন গ্যাস সিনড্রোম বলে যেটাকে, সেটা হচ্ছে সিস্টয়েড ম্যাকুলার এডিমা, এটা হচ্ছে ক্লিনিক্যালি সিগনিফিকেন্ট ম্যাকুলার এডিমা, দুটো কিন্তু এক নয়, বারবার বলছি, ঠিক আছে। এরপর হচ্ছে কটনুল স্পট, ঠিক আছে। কটন স্পট কি, সফট এক্সুডেট আছে আর হাইপারফ্লোরেসেন্ট অফ এফএ আছে, ঠিক আছে। আর ভেনাস চেঞ্জেসে কি আছে, যেটা একটু আগে বলছিলাম, লুপিং, বিডিং অ্যান্ড সসেজ লাইক সিগমেন্টেশন, এখানে বোঝা যাচ্ছে দেখ না, এখানে তুই এটা এটা হচ্ছে হেমারেজ, এই যে এটা 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 কটন স্পট, ঠিক আছে। এখানে অনেকটা দেখ ভেনাস ব্লিডিং হয়েছে, দেখ ভেসেলটা, ঠিক আছে। আর এটা হচ্ছে নিওভাস্কুলাসেন হয়েছে, বুঝতে পারছিস কি, ব্লাড ভেসেল হয়ে আছে আইরিসের মধ্যে, এখানে দেখা যাচ্ছে। এইটা দেখ ট্র্যাকশনাল রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে, রেটিনাল ডিটাচমেন্ট হয়েছে, কিন্তু এটা হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড, এই সাদাটা পুরো, ঠিক আছে, এটা হচ্ছে ফাইব্রোভাস্কুলার ব্যান্ড। এবার হচ্ছে ভিট্রিয়াস হেমারেজ, ভিট্রিয়াস হেমারেজ কখন হয়, যেটা বলছিলাম অ্যাডভান্স আই ডিজিজ হলে, এই ক্ষেত্রে আমাকে পেশেন্টের ভিট্রেক্টমি করতে হবে, ঠিক আছে। অনেকে অ্যান্টি ভিজিএফ দিয়ে ভিট্রেক্টমি করে, অনেক সময় আমরা নর্মাল ভিট্রেক্টমি করে থাকি। লুপিং বিডিংটা ভেনাস চেঞ্জেস, ওটার পিকচারটা আমার কাছে নেই, ভালো আমি দেখাতাম, ওটা এই জায়গাগুলোতে হবে, এই ভেনে ভেনে হবে, ঠিক আছে। ডায়াগনস্টিক, এবার ডায়াগনস্টিকের মধ্যে, হ্যাঁ এবার কি কি, একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি পেশেন্ট এলে কিছু মানে থাকতেই হবে, এসেন্সিয়াল কিছু আমাদের থাকতে হবে, সেটা হচ্ছে স্লিট ল্যাম্প এক্সামিনেশন উইথ 90D আর অপথ্যালমোস্কোপ, এটা দিয়ে কিন্তু আমরা স্ক্রিনিং করতে পারি। এখন হচ্ছে ডিজাইরেবল যদি বলতে পারি, মানে কোনটা থাকলে ভালো, ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপি করতে হবে। আরেকটা হচ্ছে প্রেফারেন্সিয়াল, মানে যেটা থাকলে আরো ভালো, সেটা হচ্ছে ওসিটি বা এফএফএ করতে পারি আমরা। তাহলে আমরা দেখ আজকে একটু আগে বললাম না যে মাইক্রোঅ্যানিউরিজমের সাইজ হচ্ছে 20 থেকে 100, কিন্তু 30 নিচে আমরা দেখতে পাই না, তাহলে মিস হয়ে যেতে পারে, তাহলে আমরা এফএফএ করলে ওটা 100% শিওর হতে পারবো যদি কোনো ডাউট থাকে। আলট্রাসোনোগ্রাফি নর্মালি আমরা প্রেফার করি না, একমাত্র ধর কোনো পেশেন্টের রেটিনাল ডিটাচমেন্ট আছে জাস্ট ডকুমেন্টেশন করার জন্য, কেননা ওটির আগে কোনো ডকুমেন্টেশন তো করতে হবে, তখন আমরা এটা করে থাকি, ঠিক আছে। বা মিডিয়া খুব হেজি, এখানে ধর ক্যাটারেক্ট আছে, তাহলে তো আমি দেখতে পাবো না, তখন আমি এটা করে থাকি, ঠিক আছে। ট্র্যাকশনাল থ্রেটেনিং ম্যাকুলার ড্যামেজ, ভিট্রিয়াস হেমারেজ, এগুলোতেই করি ম্যাক্সিমামই। যখন ক্যাটারেক্ট আছে, ম্যাচিওর ক্যাটারেক্ট হয়ে গেছে, আমি মিডিয়া হেজি মানে কোনো কারণে দেখতে পাচ্ছি না,
দেন উই গো ফর আল্ট্রাসোনোগ্রাফি, নইলে আমরা নর্মালি ইনডিরেক্ট অপথ্যালমোস্কোপিতেই বা ডিরেক্ট অপথ্যালমোস্কোপিতেই দেখতে পাই। এটা হচ্ছে ওসিটি, ঠিক আছে, অকুলার, এটা অপটিক্যাল হবে, সরি এটা ভুল আছে, অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি, ঠিক আছে। আর এখানে হচ্ছে ম্যাকুলার এডিমাটা দেখ ইন্ট্রারেটিনাল একটা সিস্টিক এডিমা হয়েছে, বুঝতে পারছিস তো? নর্মালি যেটা হবে একটা ফোবিয়ার কাছে একটা ডিপ্রেশন হবে, দিয়ে নর্মাল ওসিটি দেখেছিস সবাই? দেখিস নি, ঠিক আছে। কালার ভিশন অ্যাসেসমেন্ট করতে হবে। কালার ভিশন কেন যাবে? যদি ম্যাকুলার এডিমা হয় তাহলে রড কোণের ডিস্টরশন হবে, সেই জন্যে কোণেরই ডিস্টরশন হবে, সেই জন্যে এটা কালার ভিশন অ্যাসেসমেন্ট করতে হবে। ট্রিটমেন্টে যেটা বলছিলাম যে নর্মালি আমরা কিছু করি না, আমরা গ্লাইসেমিক কন্ট্রোল করি, ঠিক আছে, ব্লাড প্রেশার কন্ট্রোল করি, যেগুলো রিস্ক ফ্যাক্টর রয়েছে সেগুলো সব কন্ট্রোল করছি, দেখ গ্লাইসেমিক, ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ঠিক আছে, তারপরে রেনাল ফাংশন, এগুলোই করে থাকি। এবার হচ্ছে লেজার ফটোকোয়াগুলেশন। লেজার ফটোকোয়াগুলেশনটা আগে হচ্ছে মেন স্টে অফ ট্রিটমেন্ট ছিল বিফোর দ্য ডিসকভারি অফ অ্যান্টি ভিজিএফ, কিন্তু অ্যান্টি ভিজিএফ ডিসকভার করার পরে আমরা ম্যাক্সিমাম কিন্তু অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দিয়ে দেখি, তারপরে অনেক সময় আমরা লেজার ফটোকোয়াগুলেশন করে থাকি। লেজার ফটোকোয়াগুলেশন মানে নর্মালি আমরা কি প্রেফার করি? পিআরপি, এই যে এটা, ঠিক আছে, এই পুরো কোয়াড্রেন্টটা ধরে আমাকে করে যেতে হবে। একটা সিটিংয়ে সাধারণত করি না, আমরা মোটামুটি 3 to 4 সেটিংই করি, কেন একটা সিটিংয়ে পেশেন্ট টায়ার্ড হয়ে যায়, পেশেন্টের পেনফুল হবে, লেজার একটা পেনফুল কন্ডিশন, ঠিক আছে, তো লেজারে পেশেন্টের পেন হবে, তা দুটো কি 3টে সেটিং বা 4টে সেটিংও করে থাকি, ঠিক আছে, একটা একটা করে সেগমেন্ট। আর আরেকটা কি করি আমরা, অ্যান্টি ভিজিএফ দিই। অ্যান্টি ভিজিএফ কি দিই এটা একটু মনে রাখিস, এই নামটা র্যানিভিজুমাব, ঠিক আছে, এই নামটা খালি মনে রাখিস। 0.5 mg দিই মোটামুটি এভরি 3 to 4 উইকস অ্যাপার্টস দিই। যখন দেখি যে ইডিমাটা আস্তে আস্তে কমছে তাহলে আমরা তখন স্টপ করে দিতে পারি। মোটামুটি 3 থেকে 4টে লাগে যদি ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা থাকে, তারপরে যে ঠিক হয়ে যাবে এমন কোনো গ্যারেন্টি নেই। এখন ডিপেন্ড করছে পেশেন্টের গ্লাইসেমিক কন্ট্রোলটা কি। ধর তুই ইঞ্জেকশন দিয়ে যাচ্ছি, পেশেন্টের সুগার কন্ট্রোল হচ্ছে না, তাহলে কিন্তু কোনো লাভ হবে না, ইঞ্জেকশনটা দেওয়ার কোনো লাভ নেই। আরেকটা যেটা নিয়ে আমরা ইন্ট্রাভিট্রিয়াল ট্রান্সফিউশনও প্রেফার করে থাকি, ঠিক আছে। পাঁচ ফেনা ভিট্রেক্টমিটা জিজ্ঞেস করবে যে কোথায় কোথায় করা হয়, এটাই ভাইভাতে জিজ্ঞেস করবে, তখন তোদের বলতে হবে ভিট্রিয়াস হেমারেজ, ট্র্যাকশনাল ডিটাচমেন্ট, রেটিনোস্কাইসিস, এগুলো বলতে হবে, ঠিক আছে। যেটা বলছিলাম ভিট্রিয়াস হেমারেজ, ম্যাকুলার হেমারেজ, লেজার থেরাপির পরের সময়, আর আরডি ইনভলভিং দ্য ম্যাকুলার। কিছু দেখাই যাচ্ছে না, পুরো লাল হয়ে গেছে, মানে এতটাই ভিট্রিয়াস হেমারেজ হয়েছে, কোনো ডিস্ক, এখানে তাও ডিস্কটা একটু দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর এরপর হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা কর, ধর একটা পেশেন্ট তো ডায়াবেটিক রেটিনোপ্যাথি তুই ডায়াগনোসিস করে দিয়েছি, কিন্তু তার সঙ্গে আমি আর কি ইনভেস্টিগেশন করব, দিয়ে পেশেন্টকে ধর ভিশন কম আছে, পেশেন্ট সিউডোফেকিক, পেশেন্টের ভিশন 612, 618, আমি কখন কি ট্রিটমেন্ট করব বলতে পারবি? মানে অ্যান্টি ভিজিএফ কখন দেবো? নিউরোস্ক্লেরোসিস থাকলে, আর নিউরোস্ক্লেরোসিস থাকলে আর কোনো কন্ডিশন, ইডিমা থাকলে, যখন ডায়াবেটিক ম্যাকুলার ইডিমা থাকবে তখনই আমি ইনজেকশন দেবো। আর যদি কোনো ভিশন ডিক্রিজ না করে তাহলে কিন্তু আমরা যেটা বলেছি যে নর্মাল সুগার কন্ট্রোল করতে বলবো, একটা থেকে আরেকটা কিন্তু কমে যেতে পারে, ঠিক আছে, হেমারেজ যেমনও হতে পারে, রিগ্রেস করতে পারে, প্রিডিসপোজিং ফ্যাক্টরগুলোকে আমাকে কন্ট্রোল করে যেতে হবে। আর যেটা বলছিলাম যে আরেকটা তোকে যার বারবার বলছি যে পিপিবিটা কখন কখন করা হয় ওটা ইন্ডিকেশনটা পড়ে নিস, ঠিক আছে, যেটা বললাম একটা ভিট্রিয়াস হেমারেজ, রেটিনা ডিটাচমেন্ট, এই দুটো অন্তত বলিস তাহলেই হবে, ঠিক আছে। আর এখান থেকে তোদের জিজ্ঞেস করে এবার কোনটা কোন লেয়ারে হয় ওটা জিজ্ঞেস করতে পারে, মাইক্রোএজিম, নার্ভ ফাইবার, এই তারপরে কি বলে ডট অ্যান্ড ব্লট হেমারেজ, ফ্লেম শেপেড হেমারেজটা মোস্ট কমন জিজ্ঞেস করে, নার্ভ ফাইবার লেয়ারে হয় বলে, ঠিক আছে। ওই জন্য ওদের শেপটা হচ্ছে ফ্লেমের মতো, আগুনের যেমন ফ্লেম হয় সেই রকম দেখতে হয় বলে ওটাকে ফ্লেম শেপেড হেমারেজ বলে। এরপর তোদের জিজ্ঞেস করবে ধর একটা পেশেন্টের ক্যাটারাক্টও আছে, তার সাথে ডায়াবেটিক ম্যাকুলার এডিমা উইথ মডারেট কি বলে মডারেট ডায়াবেটিক রেটিনোপ্যাথি হয়েছে, তাহলে কিভাবে ট্রিটমেন্ট করবো? আমি কি করবো? ক্যাটারাক্টটা আগে করবো না ইনজেকশন আগে দেবো, কি করব? কিছু করতে হবে তো আগে পরে? হ্যাঁ ঠিকই বলেছি, ক্যাটারাক্টটাকে আগে করবো, ক্যাটারাক্ট অনেক সময় দুটো একসঙ্গেও করে দেওয়া হয়, ক্যাটারাক্টটা করলাম, লেন্স বসিয়ে দিলাম, তারপর ওই অবস্থাতে ইনজেকশন পুশ করে দিলাম, ঠিক আছে, ওটা বেটার টেকনিক। কিন্তু অনেক সময় ধর হাইপোটোনাস হয়ে যায় ক্যাটারাক্ট সার্জারি ডিউরিং দ্য ওটি,
তো ইঞ্জেকশন পুশ করাটা একটু টাফ, ওটা প্রেফারেবল বেস্ট। আর না হলে প্রথমে ক্যাটারাক্ট করবো, তারপরে কিছুদিন পরে আমরা আবার সেকেন্ড বা থার্ড সিটিংয়ে ইঞ্জেকশন দেবো, ঠিক আছে? আগে ইঞ্জেকশন যদি দিস তাহলে সমস্যাটা হতে পারে ইঞ্জেকশন দিতে গিয়ে না অনেক সময় ক্যাপসুলে লেগে যেতে পারে, মানে ক্যাটারাক্টটা আরও ডেন্স হয়ে যাবে এবং ক্যাটারাক্টের ডেহিসেন্সটা কমে যাবে, ওটা পরে মানে ফোটো করার সময় হয়তো ড্রপ হয়ে যেতে পারে নিউক্লিয়াস। আরেকটা যেটা ভিজুয়ালাইজেশনটাও প্রবলেম হবে, যেটা বলছিল, ঠিক আছে? তো অলওয়েজ ক্যাটারাক্ট সার্জারি করে দিয়েই পেশেন্টকে এক্সপ্লেন করতে হবে যে আপনার ভিশন কিন্তু ইমপ্রুভ নাও হতে পারে ভালো, আমরা আগে ক্যাটারাক্ট সার্জারি করছি, তারপরে ইঞ্জেকশন দেবো, তারপরে ওসিটি করে আবার দেখে যেতে হবে। এবং একটা ইঞ্জেকশন দেওয়ার পরে সাধারণত আমরা 3 to 4 উইক পরে একটা ওসিটি করব। ধর ওর ম্যাকুলার এডিমা 350 মাইক্রন ছিল, যদি ওটা কমলো তাহলে আমরা আবার রিপিট করব, যদি বাড়ে বা একই থাকে তাহলে আমরা অন্য কোনো প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট যেতে হবে, বা আরেকটা দিয়ে আরেকবার আমাকে ওসিটি করে দেখতে হবে। তো এইভাবে সিকোয়েন্সিয়াল লেভেলে আমাকে ট্রিটমেন্ট করে যেতে হবে, ঠিক আছে?